এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে আশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, আর সাথে আছে শারমিন। আর প্রতিবারের মতন এবারও আমাদের শুরুতে রয়েছে একটি চমৎকার গল্প। আজকের গল্পের নাম একটি অগ্নিগর্ভ বই, লিখেছেন বাণীব্রত চক্রবর্তী এবং পড়ে শোনাচ্ছে সেতু। শুরু করছি আজকের গল্প, যে গল্পের নাম একটি অগ্নিগর্ভ বই। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। ইন্দ্রনাথকে ফোন করেছিলাম, উদ্দেশ্য জমি আড্ডা মারা। ও বড্ড একলা থাকে, সঙ্গ দেওয়া দরকার ওর। আমারও দরকার সুভাষ সরোবরে টাটকা হাওয়া। টেলিফোনের ঘন্টাটা বাজলো। সন্ধ্যে থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল। বইপাড়া অন্ধকার। এই তো একটু আগে আলো ছিল। লোডশেডিং হোক আর নাই হোক, খলিলের কিছু এসে যায় না। সন্ধে হলে তাকে কার্বাইডের বাতি জ্বালাতে হয়, অথচ পাশের দোকানগুলোতে ইলেকট্রিকের আলো জ্বলছে। প্রেসিডেন্সি কলেজ রেলিং এর গায়ে কতকালের পুরনো বইয়ের দোকানগুলির পত্তন হয়েছিল। কতকালের পুরনো এইসব দোকান। তারপর অনেকখানি সময় বয়ে গেছে। প্রেসিডেন্সি কলেজের রেলিংগুলি এখন আর নেই, সেখানে এখন পাঁচিল উঠেছে। কিন্তু বইয়ের দোকানগুলি নিশ্চিহ্ন হয়নি, আজও আছে। তবে 25-30 বছর আগের চেহারা এখন আর নেই। আগে বইগুলি দড়িতে ঝুলত, কারো কারো আবার কেরোসিন কাঠের র্যাকও ছিল। মাথায় আচ্ছাদন বলতে তেরপল। এইসব নিয়ে ছিল কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান। আগে এখানে মণিমাণিক্যের মতো দুর্লভ বই পাওয়া যেত। কেবল এদেশি কেন, বিদেশিরাও এইখানে সেই সব মণিমাণিক্যের সন্ধানে ছুটে এসেছেন। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে পুরনো বইয়ের দোকানগুলির আকর্ষণ কম ছিল না। বাতি জ্বালিয়ে খলিল কাঠের টুলের উপর চুপ করে বসে থাকে। মানুষটা যেমন পুরনো, তার ব্যবসার রসদও পুরনো। সন্ধ্যাবেলার টিপটিপে বৃষ্টির মধ্যে একজন মানুষ খুব মন দিয়ে পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছে। সেই মানুষটি অচেনা নয়, সাত্তকী দত্ত। মজুমদার মশাই বলেছিলেন, খলিল আপনাকে খুঁজছে। খলিলের সঙ্গে সাত্তকীর একটা অলিখিত চুক্তি আছে। দুষ্প্রাপ্য দুর্মূল্য কোর্স ও বইটি পেলেও সে যেন সাত্তকীকে জানায়। মজুমদার মশাই তো রীতিমতো আক্ষেপ করেন। দেখছেন মশাই, কাণ্ডটা দেখছেন আপনি? খলিলের উচিত তো আগে আমাকে বইটা দেখানো, তা নয়। ওর মাথায় দত্তবাবু চেপে বসছেন। সুতরাং সাত্তকী কেমন করে বাড়িতে বসে থাকবে? তাই খবর পেয়ে এই বৃষ্টির মধ্যেই সে ছুটে এসেছে। কোন এক বাঙালি বাবুর কাছ থেকে খলিল 1 ডজন বই পেয়েছে। খলিল জানে এই বইয়ের সমঝদার মজুমদার মশাই আর দত্তবাবু। পুরনো বইগুলির পাতা ওলট পালট করতে সাত্তকী যে খুব খুশি হচ্ছিল তা নয়, কেননা চমকে ওঠা বা আহ্লাদে আটখানা হওয়ার মতো বই 7টি বইয়ের মধ্যে নেই। 5টা বই এখনো বাকি। সাত্তকীর চোখ বইয়ের পাতায়, খলিলের চোখ দত্তবাবুর মুখের উপর। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে হাওয়া। রাস্তায় লোকজন যে খুব, তা অবশ্য নয়, তবে এমন ওয়েদারে তারাই বাড়ির বাইরে বেরোয় যাদের না বেরিয়ে আর উপায় নেই। বইগুলি উল্টাতে উল্টাতে সাত্তকী জিজ্ঞেস করল, এই বইগুলো কত টাকায় কিনলে? খলিল হাসল, বলল, 1 পয়সাও নয়। তার মানে? আগে যদি বেচতে পারি তবেই টাকা দেব। সাত্তকী বলতে যাচ্ছিল, খলিল, এ বই ফেরত দিয়ে দাও। তুমি ভাবছো যে এ বই বেচে 2 পয়সা লাভ করবে? তা বোধ হয় হবে না, বুঝতে পেরেছ? এ বই এমন কিছু আহামরি নয়। কিন্তু বলা হলো না। ছাই থেকে এবার অমূল্য রতন বেরিয়ে পড়ল। সাত্তকী নির্দ্বিধায় পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে খলিলের হাতে গুজে দিল। খলিল স্তম্ভিত। এই ব্যবসা তার আজকের নয়। 35 বছর ধরে সে প্রেসিডেন্সি কলেজের এই ফুটপাতের ধারে বই বেচছে। সে লেখাপড়া জানে না ঠিকই, কিন্তু বই কিনতে তার ভুল হয় না। এক বাবু 1 ডজন বই বেচতে দিয়ে গেছেন। এর মধ্যে 100 টাকায় বিক্রি করার মতো বই ছিল না। তাই খলিল জিজ্ঞেস করল, কি বই নিলেন বাবু? সাত্তকী বইটা তুলে ধরল, ব্যোমকেশ শিলের আত্মকথা। খলিল হাত বাড়িয়ে বইটা নিল। তারপর বইটা বাতির সামনে নিয়ে উল্টে পাল্টে দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। এটা কি এমন বই যে দত্তবাবু সঙ্গে সঙ্গে কিনে ফেললেন? কত বই তো দত্তবাবু খলিলের কাছ থেকে নিয়ে যান।
যাওয়ার সময় বলেছে, আগে নেড়ে চেড়ে দেখি, তারপর যদি নেওয়ার মতো হয় তো নেওয়া যাবে। কোনদিন হয়তো একসঙ্গে 8-10টা বই নিয়ে গেলেন, তারপর কদিন বাদে সব নিয়ে এসে খলিলের হাতে তুলে দিয়ে বললেন, না খলিল, এর মধ্যে একটাও কেনার মতো বই নেই, শুধু শুধু ঘরের বোঝা বাড়ি কি লাভ বলো? আজকে কোনো নতুন বই এনেছো তুমি? হয়তো খলিল মাথা নেড়ে বলেছে, না দত্তবাবু, আর কোনো নতুন বই আসেনি। দত্তবাবু বলেছেন, তাহলে নতুন বইটা এলে খবর দিও, কেমন? খলিল মাথা নেড়ে বলেছে, ঠিক আছে বাবু। নতুন বইটা এলে, অর্থাৎ নতুন লটের পুরনো বই আর কি। খলিল দত্তবাবুকে খবর পাঠায়। খবর পাঠানোয় অসুবিধে নেই, কাছে মজুমদার মশাইয়ের দোকান, তার মাধ্যমে খবর পাঠানো যায়। আর যদি মজুমদার মশাইকে না পাওয়া যায় তাহলেও অসুবিধে নেই। খলিল বাদুর বাগান চেনে, বাদুর বাগানেই দত্তবাবুর বাড়ি। কিন্তু এক্ষুনি কি যে হলো, সাত্তকী ওই বইটার ভিতর কি এমন খুঁজে পেল যে একেবারে সঙ্গে সঙ্গে পকেট থেকে একখানি পুরোপুরি 100 টাকার নোট বার করে খলিলের হাতে গুজে দিল? না, খলিলের মাথায় কিছু ঢুকছে না। দত্তবাবু ওই বইটা কিনলেন কেন? আর যদিও বা কিনলেন, তবে এত দাম দিলেন কেন? তখন বোধহয় রাত 1:30 হবে। সাত্তকী গিরিশবাবুর বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। পটলডাঙ্গার এই সরু গলিতে ভদ্রলোক থাকেন। এই গলিতে ঢুকলে সাত্তকীর বেনারসের গলির কথা মনে পড়ে। সেখানকার গলিগুলি এরকম সরু সরপিল, এইরকম স্যাঁতস্যাঁতে। এখন এই ভর দুপুর বেলাতেও সাত্তকী এই গলিতে ঢুকেছে। তখনও দেখেছে এই গলিতে অন্ধকার। অন্ধকার যেন এই গলিতে থাকার জন্য পাকাপাকি বন্দোবস্ত করে রেখেছে। অন্ধকারের চোখ শাসানিতে এখানে আলো ঢুকতেই পায় না। দরজা খুললেই উঠোন, স্যাঁতস্যাঁতে রকের উপর দিয়ে হেঁটে কোণের ঘরটায় যেতে হয়। অকৃতদার বৃদ্ধ গিরিশ চক্রবর্তী এই বাড়ির একতলার একখানি ঘর নিয়ে একাই থাকেন। একটা ঠিকে লোক আছে, সে বিকেল বিকেল কাজ শেষ করে চলে যায়। সকালে সে রান্না করে, রাত্রে গিরিশবাবু কোনোদিন মুড়ি খান, কোনোদিন পাউরুটি, মাঝে মধ্যে খই দুধ। সাত্তকী যখন পৌঁছালো তখন গিরিশবাবু হাঁপানিতে কষ্ট পাচ্ছেন। সাত্তকীকে দেখে গিরিশবাবু অবাক হলেন, খুশিও হলেন। কথা বলতে কষ্ট হচ্ছিল বলে হাতছানি দিয়ে ডাকলেন। সাত্তকী গিরিশবাবুর পাশে বসলেন, জিজ্ঞেস করল, কোনো ওষুধ টষুধ খেয়েছেন? উনি হাঁপাতে হাঁপাতে হেসে বললেন, খেয়েছি। সাত্তকী বলল, কি খান, অ্যালোপ্যাথিক নাকি হোমিওপ্যাথি? গিরিশবাবু বললেন, কবিরাজি, শ্বাসবজ্র, তালিসাদ্য আর জরাসানির সঙ্গে অনুপান জল। কিছুক্ষণ বাদে গিরিশবাবুর হাঁপের টান কমে এলো। এবার সাত্তকী আসল কথাটা পারল। ব্যোমকেশ সেলের আত্মকথা বইটা পেয়েছি। গিরিশ চক্রবর্তী হতভম্বের মতো সাত্তকীর দিকে তাকিয়ে রইলেন। খলিল এই বইটার দাম বুঝতে পারেনি। গিরিশ চক্রবর্তীর সঙ্গে পরিচয় না হলে সাত্তকীও এই বইটার গুরুত্ব বুঝতে পারত না। বয়স্ক লোকদের সঙ্গে সাত্তকীর ভাব বেশি। এ ব্যাপারে তার যুক্তিও আছে। 60 পেরুলে মানুষের আসল জ্ঞানটা হয়। অভিজ্ঞতার একটা দাম আছে না? মাস কয়েক আগে এক বিকেল বেলার কথা, সাত্তকী কলেজ স্কোয়ারের বেঞ্চে বসেছিল। বিকেলবেলায় এখানে মহাভারত পাঠ হয়। মাঝে মধ্যে সাত্তকী এরকম কোন পার্কে বা দিঘির ধারে গিয়ে একা একা ঘুরে বেড়ায় বা বসে থাকে। এইসব জায়গায় কত রকম মানুষ আসে, কত ধরনের মানুষ, নানা বয়সের, নানা পেশার, নানা চরিত্রের মানুষ। মানুষদের পর্যবেক্ষণ করতে তার ভালো লাগে। নতুন মানুষ দেখলে কখনো কখনো সে এগিয়ে গিয়ে আলাপও করে। সাত্তকী লেখক নয়, তবে সত্যান্বেষণে সে পিছপা নয়। পৃথিবীর জটিল রহস্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মানুষ, আর মানুষই সবচেয়ে রহস্যময়। এইভাবে সেদিন সে কলেজ স্কোয়ারের বেঞ্চে বসে নানান কথা ভাবছিল। দেখতে দেখতে অনেকখানি সময়ও পেরিয়ে গেল। অবশেষে মহাভারত পাঠ শেষ হল। এতক্ষণ যেসব মানুষ মহাভারত শুনছিল তারা গাত্রস্থান করলেন। সাত্তকী লক্ষ্য করেছিল যে শ্রোতারা সকলেই বৃদ্ধ আর বৃদ্ধা। তাদের মধ্যে এক বৃদ্ধ ভদ্রলোক এসে সাত্তকীর পাশে বসেছিলেন। ভদ্রলোকের বয়স 70-এর কাছাকাছি হবে। সাত্তকী মিশুকে, বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে তাই সে সহজেই আলাপ করে নেয়। অসম বয়সী দুটি মানুষ সেদিন দুই বন্ধুতে পরিণত হয়েছিল। ভদ্রলোকের নাম গিরিশ চক্রবর্তী, থাকেন পটলডাঙ্গায়, রেলে চাকরি করতেন।
ভারতবর্ষটা পুঙ্খানুপুঙ্খ দেখেছেন। 3 কুলে আপন বলতে কেউ নেই। নিজেও বিয়ে থা করেননি। বিগত কয়েকটি মাস সাত্তকী গিরিশবাবু ছাড়া আর কাউকে চেনেনি। এই বইটির কথা গিরিশবাবুই বলেন। 50 বছর ধরে গিরিশ চক্রবর্তী ব্যোমকেশ শীলের আত্মকথা নামে বইটি হন্যে হয়ে খুঁজছেন। কি আছে এতে? এ কি এমন বই? কথায় কথায় গিরিশবাবু বলেছিলেন, দেখো সাত্তকী, এতকাল বাদে আমি মনের কথা খুলে বলবার মতো একটা মানুষ পেলাম বটে। তুমি আমার ছেলের মতন, কিন্তু আজ মনের মতন বন্ধু তুমি। সাত্তকী রুদ্ধশ্বাসে গিরিশবাবুর কথা শুনছিল। সে কল্পনা করতে পারেনি একটা বইয়ের সঙ্গে জড়িয়ে আছে এমন শ্বাসরুদ্ধকর ইতিহাস। এরকম মারাত্মক বই সারা পৃথিবীতে নাকি মোটে 1 কপি আছে, আর সেটা রয়েছে এই ভারতবর্ষে। সেই দুর্লভ বইটি আজ খলিলের দোকানে পাওয়া গেল। ব্যোমকেশ শীলের আত্মকথা নামে বইটি নিয়ে সাত্তকী গিরিশবাবুর কাছে ছুটে এসেছে। সাত্তকী হাত বাড়িয়ে গিরিশবাবুর দিকে বইটা এগিয়ে দিল। গিরিশ চক্রবর্তী বালকের মতো হাত বাড়িয়ে বইটা নিলেন। বইটা উল্টে পাল্টে দেখতে দেখতে তার মুখের চেহারা ক্রমশ পাল্টে যাচ্ছে। বৃদ্ধের যে মুখ এতক্ষণ কষ্ট আর পীড়ার ভারে আক্রান্ত ছিল, সে মুখ এখন আনন্দে প্রসন্নতায় উদ্ভাসিত। ঘরের ম্লান আলোয় সাত্তকী স্পষ্ট দেখতে পেল গিরিশবাবুর চোখের কোণে অশ্রু চিকচিক করছে। ভদ্রলোকের ঠোঁট তীর তীর করে কাঁপছে। উনি তার ডান হাতটি তুলে বললেন, আমার মুখে কোনো ভাষা আসছে না বাবা। তোমাকে আশীর্বাদ করে বলি, তুমি আরো আরো অনেক বড় হও সাত্তকী। রাতে সাত্তকী বাড়ি ফিরল। সদর দরজার মুখে খলিলের সঙ্গে দেখা। সাত্তকী অবাক। কি ব্যাপার খলিল, তুমি? বাবু, অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। কেন বলো তো, কোনো দরকার আছে নাকি? আপনার কাছ থেকে সেই বইটা ফেরত নিতে এসেছি। কোন বইটা? সেই যে ব্যোমকেশ শীলের আত্মকথা। কেন? খলিল এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আপনার টাকাটা এনেছি, এই নেন 100। সাত্তকী উত্তেজিত কণ্ঠে বলল, সে বই ফেরত দেবো কেন? খলিল জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাত্তকী এবার কিঞ্চিত নরম হয়, তারপর বলল, আর তাছাড়াও বই আমার কাছেও নেই। কথাটা শুনে খলিল যেন চমকে উঠল, হয়তো আহতও হল। সাত্তকীর দিকে মুখ তুলে করুণ দৃষ্টিতে তাকালো। কিন্তু ও বইটা আমাকে ফেরত দিতে হবে বাবু। সাত্তকী হেসে ফেলল। কি ব্যাপার বলতো? খলিল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, সে কথা আমায় জিজ্ঞেস করবেন না। সাত্তকী কয়েক সেকেন্ড চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, রাত হয়েছে, তুমি এখন বাড়ি যাও, কাল সকালে তোমার দোকানে যাব। রাত্রিরে বিছানায় শুয়ে সাত্তকী বইটার কথা ভাবছিল। ব্যোমকেশ শীলের আত্মকথা বইটার নাম হলেও ভেতরে অন্য ব্যাপার। ব্যোমকেশ শীল যার ছদ্মনাম, তিনি মোটেও বাঙালি নন। সখারাম গণেশ দেউস্করের মতো উনিও একজন মারাঠি ব্রাহ্মণ। তবে তার আসল নাম যে কি ছিল তা আজও জানা যায়নি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তিনি মুষ্টিমেয় মানুষের কাছে মাস্টারজি বলে পরিচিত। সূর্য সেন ভূগোলের শিক্ষক ছিলেন, সেই হিসাবে তিনি মাস্টারদা। কিন্তু মাস্টারজি কোথাও কখনো শিক্ষকতা করেননি। হয়তো তার বৈজ্ঞানিক জ্ঞান এবং পাণ্ডিত্যের জন্য তাকে মাস্টারজি বলা হতো। চরমপন্থী দলের বাইরেও যদি উগ্র চরমপন্থী কোন সম্প্রদায় থেকে থাকে, তবে তার মূলে মাস্টারজি। পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করার দায়িত্ব যারা নিয়েছিলেন, তাদের সহযোগিতা করার দায়িত্ব ছিল মাস্টারজির। গোপনে তিনি একটি বই লেখেন, ব্যোমকেশ শীলের আত্মকথা। আত্মকথার ছলে তিনি বিপ্লবের কথা বলেছেন। বিপ্লবের প্রস্তুতির ইতিহাস এখানে লেখা আছে। বিপ্লবী আদর্শ কিরকম হওয়া উচিত তা এই বইতে যত্নের সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এর থেকেও বড় কথা, এই বইতে যা আছে তা অভাবনীয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে মাস্টারজি এতে যা লিপিবদ্ধ করেছেন তা মারাত্মক। আত্মকথার ভিতরে তিনি সন্তর্পণে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন। দুর্ধর্ষ সব মরণাস্ত্র নির্মাণের কৌশল, বোমা তৈরির ফর্মুলা এবং কিভাবে বৈজ্ঞানিক উপায়ে বিদেশি শাসনযন্ত্রকে ধ্বংস করা যায় তার রাস্তাও দেখিয়েছেন। কিন্তু বইটি হাতে নিয়ে উল্টে পাল্টে সহজ চোখের অন্তর্নিহিত সত্যটি ধরা যাবে না। কর্মবীর ব্যোমকেশ শীলের প্রিয় বিষয় গণিত। তিনি যখনই অবসর পেতেন তখনই অঙ্ক নিয়ে মশগুল হতেন। কি রকম অঙ্ক তিনি সচরাচর করতেন তার দৃষ্টান্ত এই বইতে আছে। আসলে সেগুলি অঙ্কের ছদ্মবেশে বোমা তৈরির ফর্মুলা।
গিরিশবাবু মাস্টারজির কথা বলতে বলতে অভিভূত হয়ে গিয়েছিলেন। গিরিশবাবুর চোখ ছলছল করছিল। তিনি শান্ত হয়ে বসেছিলেন, হয়তো দূর অতীতের কথা ভাবছিলেন। সাত্তকী আর ধৈর্য ধরতে পারেনি, ব্যাকুলভাবে জিজ্ঞেস করেছিল, মাস্টারজির স্বাদ মিটল না কেন? গিরিশবাবু দূর অতীত থেকে আবারও বর্তমানে ফিরে এলেন। গিরিশবাবু বললেন, চিতপুরের যে প্রেসে এ বই ছাপা হয়েছিল, এমনকি ওই প্রেসেই বইটা বাঁধাই হয়েছিল, তা রাতারাতি এক আকস্মিক অগ্নিকাণ্ডে একেবারে ভস্মীভূত হয়ে যায়। শোনা যায় যে দুর্ঘটনার সময় স্বয়ং মাস্টারজি ওই ছাপাখানায় ছিলেন। প্রবল অগ্নিকাণ্ডে তিনিও নিশ্চিহ্ন হন। অবশ্য বিদেশি শাসকদের মত অন্যরকম। তারা বলেন যে মাস্টারজি ফেরার হয়েছিলেন, তার হদিশ আর পাওয়া যায়নি। মাত্র একটি বই যে কিভাবে আগুন আর ইংরেজদের চোখে ধুলো দিয়ে রক্ষা পেয়ে গেল, সেটাই আশ্চর্যের ব্যাপার। সাত্তকী মন্ত্রমুগ্ধের মতো গিরিশবাবুর কথা শুনছিল। গিরিশবাবু এবার থেমেছিলেন। সাত্তকী জিজ্ঞেস করল, আপনি এত সব কেমন করে জানলেন? গিরিশবাবু বলেছিলেন, এ আমার ছোট কাকার মুখে শোনা। ছোট কাকা মাস্টারজির শাগরেদ ছিলেন। সাত্তকী কৌতূহল দমন করতে পারেনি, তাই সে আবারও জিজ্ঞেস করল, আপনি হন্যে হয়ে বই এত বছর ধরে খুঁজছেন কেন? গিরিশবাবু এবার ম্লান হাসি হেসে বলেছিলেন, সেটা তোমাকে বোঝাতে পারবো না। ছোট কাকা মৃত্যুশয্যায় শুয়ে আমার হাত ধরে একটি অনুরোধ করেছিল। তিনি বলেছিলেন, দেখো, সারাটা জীবন দেশ দেশ করে কেটে গেল, সংসার করলুম না। তোমার কাছে আমার অনুরোধ, ও বই তুমি উদ্ধার করো, তাহলে পরলোকে আমার আত্মা শান্তি পাবে। বুঝলে সাত্তকী? সাত্তকীর ঘুম আসছে না। তার মাথায় কেবল একটি বইয়ের কথা ঘুরছে, ব্যোমকেশ আত্মকথা। সাত্তকী বিছানা ছেড়ে উঠে বইয়ের র্যাকের সামনে গিয়ে দাঁড়ালো। র্যাক ভর্তি কেবল বই, অজস্র বই। বইয়ের ভেতর থেকে খুঁজে খুঁজে সখারাম গণেশ দেউস্করের দেশের কথা বইটা বার করল। বইটা নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। দেখতে দেখতে তার কেবলই মাস্টারজির কথা মনে পড়ছিল। 1910 খ্রিস্টাব্দে দেশের কথা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে, কিন্তু ব্যোমকেশ আত্মকথা, সে বইটি বাজেয়াপ্ত করা হয়নি। সে বই এবং তার লেখককে ব্রিটিশ সরকার একেবারে ধ্বংস করে ফেলে। পরের দিন সকালে সাত্তকী খলিলের দোকানে গেল। তখনও খলিলের দোকান খোলেনি। সাত্তকী ভাবল, একটু অপেক্ষা করা যাক, খলিল নিশ্চয়ই 11টার মধ্যে দোকান খুলবে। সাত্তকী ট্রাম রাস্তা পেরিয়ে কফি হাউসে এলো। কফি খেতে খেতে সে দরজার দিকে তাকাচ্ছিল। একসময় দেখতে পেল খলিল ঢুকছে। কফি হাউসে ঢুকে খলিল এদিক ওদিক তাকাচ্ছিল। সাত্তকীর সঙ্গে চোখাচোখি হতেই হাসতে হাসতে এগিয়ে এলো। শুনলুম একটু আগে আপনি দোকানে গিয়েছিলেন। কার কাছে শুনলে? মহাদেব বলল। হ্যাঁ, তখন মহাদেব দোকান খুলেছিল বটে। চেয়ার টেনে খলিল বসলো। খলিলের চেহারা আজ একেবারে অন্যরকম। কাল রাতে সে যখন সাত্তকীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন তাকে চিন্তিত আর উদ্ভ্রান্ত মনে হয়েছিল। আজ ঠিক উল্টো। সাত্তকী বলল, দাঁড়াও, তোমার জন্য কফি বলি। সাত্তকী ওয়েটারকে ডেকে কফির অর্ডার দিল। কফি এসে গেল। কফিতে পরম পরিতৃপ্তিতে চুমুক দিয়ে খলিল বলল, আপনার টাকাটা এনেছি। সাত্তকী অবাক হলো, আমার টাকা? হ্যাঁ, আপনার ওই কালকে সে 100 টাকা। কিন্তু বই তো এখনো পাইনি। সে বই গিরিশবাবুর কাছে, আর সে বই তুমি ফেরত পাবে না খলিল। খলিল মুচকি মুচকি হাসছিল। হাসতে হাসতে বলল, সে বই যার পাওয়ার কথা বোধহয় সে পেয়ে গেছে দত্তবাবু। সাত্তকী অবাক হয়ে খলিলের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। খলিল বিজ্ঞের মতো হাসল। তারপর বলল, ব্যাপারটা তাহলে গোড়া থেকেই বলি। সাত্তকী আবার সিগারেট ধরালো। খলিল বলল, একটা সামান্য বই কেন যে আপনি 100 টাকা দিয়ে কিনে নিলেন তা মাথায় ঢোকেনি। আপনি চলে যাবার কিছুক্ষণ পর কালো রঙের বিরাট একটা গাড়ি আমার দোকানের সামনে থামলো। গাড়ি থেকে কে নামলো জানেন? সেই ভদ্রলোক যিনি 1 ডজন বই বেচবার জন্য আমায় দিয়ে গিয়েছিলেন। ভদ্রলোক হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আমার কাছে ছুটে এলেন। জিজ্ঞেস করলেন, আমার বইগুলো কি বিক্রি করেছো নাকি? আমি বললাম, ওগুলোর মধ্যে কেবল ওই ব্যোমকেশ আত্মকথাটাই শুধু বিক্রি হয়েছে। ও মা! আমার কথা শুনে ভদ্রলোক কপাল চাপড়াতে লাগলেন আর বলতে লাগলেন, ইস! ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বাবু, কোনো দোষ করলাম নাকি? উনি হায় হায় করে উঠলেন। বললেন, ওই বইটা নাকি উনি অনেক কষ্টে জোগাড় করেছেন,
মোটে 2 দিন হলো বইটা ওনার হাতে এসেছে। ওটা নাকি ভারী দামি বই। ওই বই বিক্রি করার কথা উনি নাকি স্বপ্নেও ভাবতে পারেন না। সত্যি কথা বলতে কি, ভদ্রলোকের দেখে ভারী মায়া হচ্ছিল না। উনি একটা বাচ্চা ছেলের মতো নিজের চুল ধরে নিজেই টানছিলেন। বিশ্বাস করুন দত্তবাবু, অত বড় মানুষটার চোখ জলে ভরে গেছে দেখলাম। খলিল থামল। সাত্তুকি জিজ্ঞেস করলো, তারপর? তারপর ভদ্রলোক একটু সামলে নিয়ে আমার দিকে তাকালেন। দেখলাম যে ভদ্রলোকের চোখ জবা ফুলের মতো লাল। তখন উনি জিজ্ঞেস করলেন বইটা যিনি কিনেছেন তাকে আমি চিনি কিনা। আমি বললাম যে ভদ্রলোকের সঙ্গে আমার অনেক দিনের কারবার, দত্তবাবু ভারী ভালো লোক, তার বাড়ি আমি চিনি। উনি তখনই আমাকে ওর গাড়িতে তুলে নিলেন। পাশের দোকানের মহাদেবকে বলে আমি ওর গাড়িতে করে আপনার বাড়িতে গেলাম। আপনি তখন বাড়িতে ছিলেন না। সে বলল যে আপনি নাকি বাড়িতে বলে গেছেন যে পটলডাঙ্গার গিরিশ চক্রবর্তীর বাড়িতে যাচ্ছেন। খলিল থামল। সাত্তুকি বলল, হ্যাঁ, তোমার দোকান থেকে আমি কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, তারপর? তারপর আর কি বাবু, আপনার কাজের লোকের মুখে এই কথা শুনে ভদ্রলোক আমাকে বললেন তুমি এখানে অপেক্ষা করো, দত্তবাবু এলে বইটা নিয়ে ফিরবে। কাল সকালে তোমার বাড়িতে যাব। উনি আমার ঠিকানাও নিলেন। তখন বললাম, স্যার আমাদের ওই বস্তির ভেতর আপনার এত বড় গাড়ি ঢুকবে না। খলিল থামল, একটু থেমে আবার শুরু করলো, আজ সকালবেলায় ভদ্রলোক আমার বাসায় এসেছিলেন। আমি তখন বেরোচ্ছি। ওয়েলিংটনে গোপালবাবুর কাছে কিছু বই এসেছে, সেখানে যাচ্ছিলাম। ভদ্রলোককে দেখে মনে পড়ল উনি সকালে আসবেন বলেছিলেন, তবে এত সকালে আসবেন এটা ভাবতে পারিনি। হ্যাঁ, যা বলছিলাম, ভদ্রলোক এসে প্রথমেই আমার হাতে 100 টাকা দিলেন। আমি বললাম যে কি ব্যাপার? উনি মুচকি হাসলেন। আমি বললাম যে সে বই এখনো জোগাড় করতে পারিনি। উনি আবার মুচকি হাসলেন, চলে গেলেন। বড় রাস্তায় গাড়ি দাঁড়িয়েছিল। আমি ওয়েলিংটন চলে গেলাম। গোপালবাবুর সঙ্গে কথা বলে সোজা এই দোকানে আসছি। সাত্তুকি লাফ দিয়ে টেবিল ছেড়ে উঠল। খলিল অবাক। কি হলো দত্তবাবু? আমায় এক্ষুনি গিরিশবাবুর কাছে যেতে হবে। আপনার টাকাটা? সে পরে হবে, তুমি বরং কফির দামটা দিয়ে দিও। সাত্তুকিকে দেখে গিরিশবাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। গিরিশবাবুর পাশে বসে সাত্তুকি বলল, জানি যে বইটা চুরি গিয়েছে তো? গিরিশবাবু মাথা নিচু করে বললেন, হ্যাঁ সাত্তুকি, বইটা একরকম ডাকাতি করে নিয়ে গেল। কিরকম? কাল রাত্রিরে তুমি চলে যাবার মিনিট 10 বাদেই ঘটনাটা ঘটে। তুমি তো জানো যে একতলায় আমি একা থাকি। সদর দরজা সারাদিন খোলা থাকে। রাত্রির বেলায় বাড়িওয়ালা সদরে তালা দেন। বইটা হাতে পেয়ে এত অভিভূত হয়ে গিয়েছিলাম যে কি বলবো। বইটা নিয়ে মগ্ন ছিলুম। হঠাৎ শুনলুম একটা রাজভাটি গলা, গিরিশবাবু আমার বইটা ফেরত দিন আপনি। চোখ তুলে চমকে তাকালুম। ধুতি পাঞ্জাবি পরা এক মাঝবয়সী ভদ্রলোক, হাতে রিভলভার। আমার মুখ দিয়ে কথা বেরুল না। ভদ্রলোক এগিয়ে এসে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বা হাতে বন্দুক। বুড়ো মানুষ, তাই আবার হাঁপানি রোগে। বইটা এগিয়ে দিতে হলো। ভদ্রলোক বইটি নিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। গিরিশ চক্রবর্তী থামলেন। সাত্তুকি বলল, আপনার জন্য কষ্ট হচ্ছে। যাক, আপনি আর এ নিয়ে দুঃখ করবেন না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। মাস্টারজির ওই মারাত্মক বই এখন কোন কাজে লাগবে বলুন? এখন ভাবছি যে ওই বই যাদের হাতে পড়লো তাদের কথা। গিরিশবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, লোকটা কে বলতো? সাত্তুকি দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই রহস্য থেকে গেল গিরিশবাবু। বৃদ্ধ গিরিশ চক্রবর্তী এবার বিড়বিড় করে বললেন, ছোট কাকার অনুরোধ আর রক্ষা করা হলো না। সাত্তুকি গিরিশবাবুর মুখের দিকে তাকালো। আজও তার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। কালকের অশ্রু ছিল আনন্দের, বই পাওয়ার, আজ দুঃখের, বই হারানোর। সাত্তুকি বলল, 50 বছর ধরে বইটি খুঁজতে তো আপনি কম চেষ্টা করেননি, আর শেষ পর্যন্ত সে বই আপনার হাতেও এসেছিল। এখন অবশ্য হাতছাড়া হয়ে গেল, সে দোষ তো আর আপনার নয়। দুপুরবেলায় আবার খলিল এসে হাজির। সেই সময়ে সাত্তুকি বাড়িতেই ছিল। খলিল জিজ্ঞেস করল, সব শুনেছেন তো? সাত্তুকি মাথা নেড়ে বলল, না। সব বলতে? খলিল সাত্তুকির দিকে মুখ তুলে বলল, বেরোচ্ছিলেন বুঝি? সাত্তুকি বলল, হ্যাঁ, কলেজ স্ট্রিটে যাচ্ছি, চলো হাঁটতে হাঁটতে তোমার কথা শোনা যাবে। এত কাণ্ড সব শেষ হয়ে গেল দত্তবাবু। আহা, অমন শক্ত সমর্থ মানুষটা একেবারেই শেষ। শেষ বলে শেষ। সাত্তুকি খলিলের পাশাপাশি হাঁটছিল। এবার দাঁড়িয়ে বলল, তুমি কার কথা বলছো?
আজ সকালবেলায় আমার বাড়ি বয়ে যিনি 100 টাকা দিয়ে গেলেন। আপনি মনুকে চেনেন না? আমার পাশের ঘরে থাকে, চৌধুরী গ্যারেজে কাজ করে। মনু তো গাড়িটা দেখেছিল। গাড়িটা নাকি খুবই পুরনো দিনের। কলকাতায় ওরকম স্টুডি বেকার বেশি নেই। হ্যাঁ বাবু, মনু গাড়ির নম্বরও মুখস্থ রেখেছিল। একটু আগে মনু দোকানে এসে বলে গেল যে সেই রাজা বাবু জন্মের মতো চলে গেল। অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট। আমাকে টাকা দিয়ে চলে তো গেলেন, যাওয়ার সময় স্ট্যান্ড রোডে একেবারে ট্র্যাকের মুখোমুখি গাড়িটা আগুন ধরে গিয়েছিল। খলিল থামল। সাত্তকী বলল, এই খবরটা দিতেই ছুটে এসেছো? খলিল হেসে বলল, ঠিক তা নয়, আপনার টাকাটা দিতে এসেছি। খলিল সাত্তকের দিকে একটা 100 টাকার নোটে এগিয়ে দিল। সাত্তকী বলল, 100 নয়, 97 টাকা 20 পয়সা, 2 টাকা 80 তো কফির দাম। কুয়াশা কুয়াশা কুয়াশা। কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে সাথে আছি শারমিন। এতক্ষণ শুনলেন আজকের প্রথম গল্প, যার নাম একটি অগ্নিগর্ভ বই। লিখেছেন বাণীব্রত চক্রবর্তী এবং পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনীতে যাবার। একটু পরে শুরু করতে যাচ্ছি আজকের মূল কাহিনীর প্রথম পর্ব। আজকের কাহিনীর মূল ভাবনা কায়েমি এবং রচনা করেছেন মশিউর রহমান শান্তু। তাহলে শুরু করি আজকের গল্পের প্রথম পর্ব, আর তারপরে আবারও ফিরে আসছি প্রথম পর্বের পর। আরাফাত হোসেন ব্যবসায়ী না, খুব বড় যে ব্যবসায়ী তা নয়, কিন্তু কাঠের ব্যবসা অনেকদিন ধরে করছেন, তাই বেশ সচ্ছল অবস্থা। তবে উনি একাই ব্যবসা দেখছেন তা নয়, ওনার আরো 2জন পার্টনার আছে, একজন জাফর আর একজন নোমান। 3জন শুধু যে ভালো ব্যবসায়ী তাই নয়, অনেক ভালো বন্ধুও বটে। তাই যে জায়গায় যান 3জন একসাথেই থাকেন। এই তো কয়েকদিন আগে 3জন মিলে ইন্ডিয়া থেকে ঘুরে আসলেন। প্রায় সময় 3জন একসাথে ঘোরাফেরা করেন। তাদের একটা বড় শোরুমও আছে মিরপুরে। সেই শোরুম থেকে একটু দূরেই মুনমুন রেস্তোরাঁতে প্রতি সন্ধ্যায় 3জন আড্ডা দেন। আজও তার ব্যতিক্রম না। তবে তাদের মধ্যে একজন, অর্থাৎ নোমানের মাথায় দারুণ একটা বিজনেস প্ল্যান ঘুরছে, কিন্তু সেই বিজনেসে ইনভেস্ট করবার মতো সুযোগ পাচ্ছে না বলে সেটা শুরু করতে পারছে না। তবে আজকে সময়টা ভালো। আজ আরাফাত এবং জাফর দুজনেরই বেশ মন ভালো। তাই নোমান সিদ্ধান্ত নিল আজকে পুরো ব্যাপারটা দুজনের সাথে শেয়ার করবে। আর একটা মোগলাইয়ের অর্ডার দিয়েই নোমান আরাফাতের দিকে তাকিয়ে বলল, দোস্ত, মাথায় একটা জোশ প্ল্যান ঘুরছে, কিন্তু কিভাবে কি করতে পারবো বুঝতে পারছি না। কি প্ল্যান? ঠিক প্ল্যান না, টাকা আসার সহজ একটা উপায় বলতে পারিস? সহজ উপায়ে যেটা আসবে সেটা তো সহজভাবেই চলে যাবে, তখন কি করবি? আরে না দোস্ত, তুই বুঝতে পারছিস না। কি বলতে চাস খুলে না বললে বুঝবো কিভাবে আমরা? আচ্ছা দাঁড়া বলছি, কিন্তু খুব সিক্রেট একটা ব্যাপার, বুঝছিস? কারোর সাথে শেয়ার করিস না। আরে বাবা বল তো আগে, তারপর না হয় শেয়ার করার বিষয় আসবে। আসলে হয়েছে কি, আমার কিছু ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছে যারা ডলারের বিজনেস করে। সেটা আবার কিভাবে? মনে কর তুই যদি 20 লাখ টাকার পরিমাণে ডলার কিনিস, তাহলে তুই বাংলাদেশি টাকায় 32 লাখ টাকা পাবি। মানে কি বুঝিনি। ডলার কিনে কি করব? আর $1 যদি 80 টাকা হয় তাহলে 20 লাখ ডলার তো অনেক টাকা। দাঁড়া, আমি তোকে বোঝাতে পারিনি। আসলে 20 লাখ ডলার না, 20 লাখ টাকা। তুই তো বললি ডলার। আরে বাবা, আচ্ছা দাঁড়া, সহজভাবে বলি। তুই যদি 20 লাখ টাকা ইনভেস্ট করিস, তুই নগদ 12 লাখ টাকা প্রফিট করতে পারবি। বুঝেছিস এখন? কি এমন কাজ সেটাই তো বুঝলাম না। 20 লাখ টাকা দিলে আমি 32 লাখ টাকা পাবো, তাই তো বলছিস? হ্যাঁ। কিন্তু এটা যে পাবো তার গ্যারান্টি কি? গ্যারান্টি আমি নিজে দেখেছি আমার এলাকার কয়েকজন ভাইকে এভাবে লাখপতি হতে। তাহলে ওই ভাইদের সাথে গিয়ে আলাপ না করে আমাদের সাথে আলাপ করছিস কেন? তোরা আমার বন্ধু, একসাথে একটা বিজনেস করছি, তোদের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো? শেয়ার করেছিস সেটা না হয় ভালো করেছিস, কিন্তু 20 লাখ টাকা তো অনেক টাকা। 2-1 লাখ হলে আমি নিজে একটা ট্রাই করতাম। এটাই তো সমস্যা দোস্ত, ওইটা 20 লাখের নিচে হয় না। এর বেশি যত হবে কোনো প্রবলেম নাই, কিন্তু কম হবে না। ধুর, এগুলো ভন্ডামি বিজনেস। পরে দেখা যাবে আমও যাবে ছালাও যাবে। নো রিস্ক নো গেইন। কিছু পেতে হলে রিস্ক তো নিতেই হবে আরাফাত। এত বড় রিস্ক নেওয়ার মতো কলিজা আমার নাই দোস্ত। 20 লাখ আসলেই অনেক নোমান, বুঝতেই তো পারছিস। আমরা 3জন মিলে যদি চেষ্টা করি তাহলে এটা মোটেও অনেক না। কিভাবে? আমরা যদি আমাদের বিজনেস ব্যাংকে দেখাই, যে কোনো ব্যাংক খুব সহজে আমাদের ব্যাংক লোন দিবে।
সেই লোন নিয়ে ওখানে ইনভেস্ট করলাম, তারপর প্রফিট হবার সাথে সাথে ফেরত দিয়ে দিলাম। সাপও মরল না, লাঠিও ভাঙলো না। আমাদের কাঠের বিজনেস যেভাবে চলছে সেটা বেশ ভালোভাবেই চলতে পারবে, এটার জন্য লোন নেওয়ার প্রশ্নই আসে না। তুই বুঝতে পারছিস না, এখানে তো বিজনেসের কিছু হচ্ছে না, জাস্ট আমরা কোনো কিছু বোঝার নেই। আমাদের বিজনেস অনেক কষ্টে এখানে এসে দাঁড়িয়েছে, এটা নিয়ে কোন রকম খেলা আমি খেলতে চাই না। আরে তুই আগে পুরো বিষয়টা বোঝ তো। আমার কিছুই বোঝার নেই, টপিক চেঞ্জ কর। এটা নিয়ে আর কখনো কথা বলতে চাই না। আমার যা বুঝবার আমি বুঝে ফেলেছি। আচ্ছা যা, বাদ দিলাম। রেস্টুরেন্টে বসে বাদ দিলেও নিজের মাথা থেকে কোনোভাবেই নতুন বিজনেসের প্ল্যানটা বাদ দিতে পারছে না নোমান। এতগুলো টাকা একেবারে চলে আসবে সেটা ভাবতেই অন্যরকম আনন্দ কাজ করছে নোমানের মনের ভেতর। কিন্তু আরাফাত নাছর বান্দা টাইপের পাবলিক, সেটা নোমান বেশ ভালোভাবেই জানে। ওকে বুঝিয়ে ব্যাংক লোন নেওয়াটা সত্যিই কঠিন হবে, কিন্তু কোনো একটা সমাধান তো অবশ্যই বের করতে হবে। নোমানের মাথায় অনেক প্ল্যান খেলতে শুরু করলো, তবে কোনটা আসলে রাইট প্ল্যান সেটাই বুঝতে পারছে না। আরাফাতকে এবার আর নক না করে পরের দিন এই বিষয়টা সে শেয়ার করলো জাফরের সাথে। জাফরকে নোমান হাড়ে হাড়ে চেনে। লাভের গন্ধ একবারও নাকে দিতে পারলে ও কোনো না কোনো ভাবে কিছু একটা ম্যানেজ অবশ্যই করবে। তাই জাফরকে আলাদাভাবে ডেকে নতুন একটা প্ল্যান করার কথা ভাবল নোমান। জাফরের সাথে আড্ডা দিয়ে ঘণ্টাখানেকের সময় নিয়ে পুরো বিজনেসের ব্যাপারটা আবার শেয়ার করলো। পুরো ব্যাপারটা শুনে জাফর বলল, তোর ব্যাপারটা পুরোটাই বুঝলাম, কিন্তু ঝামেলাটা কি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছিস। আরাফাতকে তুই একটু বোঝা, দেখ কোনো কাজ হয় কিনা। দেখ, এখন আমাদের যে কাঠের বিজনেস আছে তার 50% মালিক হচ্ছে আরাফাত। এখন ওর ডিসিশন ছাড়া আমি কিভাবে ব্যাংক লোন নিই তুই বল। তুই আরেকটু ভেবে দেখ, যদি এটা করা যায় তাহলে প্রতি মাসে একটা করে কাঠের বিজনেস দাঁড় করানো যাবে। ফার্নিচার বানানো হবে পুতুল খেলার মতো সহজ। দেখি কি করা যায়। সুযোগ কিন্তু বারবার আসে না জাফর, বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। বিষয়টা ত্যাগের না, বিষয়টা হচ্ছে এটা আমার হাতে নেই। একটু চেষ্টা করলেই কাজ হয়ে যাবে। দোস্ত, ব্যাংক লোনের ব্যাপারটায় ঘাপলা আছে দোস্ত, অন্য কোনো উপায় বের করতে হবে। এলাকার বড় কারো থেকে ধার নিলে কেমন হয়? কে ধার দিবে আমাদের? তুই জাস্ট দোস্ত আমার পাশে থাক, দেখবি কিভাবে আমি ম্যানেজ করে ফেলি। আর যদি সেটা ম্যানেজ না করতে পারি তাহলে আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। নাম চেঞ্জ করে কি রাখবি? শাহরুখ খান? প্লিজ মজা নিস না দোস্ত, ম্যাটারটা সিরিয়াস। আচ্ছা যা, মজা নিলাম না। তুই সিরিয়াস যদি কিছু করতে পারিস তাহলে আমারে জানিস। কিছু করতে তো আমাকে হবেই, সেটা যেভাবেই হোক। নোমান সত্যি সত্যি সিদ্ধান্ত নিল যে কিছু একটা তাকে করতেই হবে, কারণ অর্থের লোভ মানুষকে দিয়ে এমন কিছু করাতে পারে যা অন্য কোনো কিছুই পারে না। নোমান তার পরিচিত সব জায়গা থেকে চেষ্টা করলো টাকা ধার নিতে, কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারল না। তারপর সে সিদ্ধান্ত নিল তাদের ব্যবসার কথা বলে হলেও কারো থেকে টাকা নিতেই হবে। আবার জাফরকে সে কল করলো। জাফর বাসাতেই ছিল। জাফরকে বাসা থেকে নামতে বলে সে নিজেই চলে গেল জাফরের বাসার নিচে। নোমানের মনের মধ্যে এক অদ্ভুত রকমের অস্থিরতা কাজ করছে, আর কাজ করবেই না কেন? মানুষের জীবনে সুযোগ কি আর সবসময় আসে? কখন কোন জিনিস থেকে মানুষের কপাল খুলে যায় আর কখন কোন জিনিসের জন্য আজীবন কষ্ট করতে হয় সেটা বোঝা আসলেই কঠিন। তবে নোমানের কপাল যে খুলে যাবে সেটা সে বুঝতে পারছে। যদি 20 লাখ টাকা দিয়ে 32 লাখ টাকা ইনকাম করা যায় তাহলে সেই 32 লাখ টাকাও নোমান ইনভেস্ট করে দেবে। জাফর বাড়ি থেকে নামার পরপরই নোমান বলল, দোস্ত আমার একটা হেল্প দরকার। কি হেল্প দোস্ত? আমি টাকা ম্যানেজ করতে পারবো, শুধু তুই একটু পাশে থাকবি। আমি কিভাবে পাশে থাকবো? আমার কাছে কি এত টাকা আছে? টাকাটা সলিম ভাই থেকে নেব। ওনাকে যদি বলি 1 সপ্তাহের জন্য 20 লাখ টাকা দিলে ওনাকে আমরা 1 সপ্তাহ পর 22 লাখ টাকা রিটার্ন করব, উনি রাজি হয়ে যাবে। কারণ উনার লাভ হবে 2 লাখ টাকা, আর আমরা তো 32 লাখ পাচ্ছি। ওখান থেকে 2 চলে গেল, 10 হাতে থাকবে। কোন সলিম? ওই যে এলাকার যে বাড়িটি সেটাই সলিমের, নিজের বাড়ি না, দখলের বাড়ি। একসময় সংগঠন করবার জন্য বাড়িটি ভাড়া নিয়েছিল,
সরকার পরিবর্তনের সাথে সাথে বাড়িও সলিমের নিজের হয়ে গেছে। যে গলিতে দিনের বেলাতে আলো ঠিকমতো দেখা যায় না, সেখানে রাতের বেলা কি দশা হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। ওই গলির ভেতর দিয়ে ঢুকেই সন্ধ্যার পর সলিমের সাথে দেখা করতে গেল নোমান এবং জাফর। গেটের সামনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে, মনে হয় এরা পাহারাদার। ঢুকতে হলে এদের পারমিশন নিয়ে তারপর ঢুকতে হবে। এদের মধ্যে একজনের নাম আরিফ। আরিফের দিকে তাকিয়ে নোমান কাঁচুমাচু করে বলল, সলিম ভাইয়ের কাছে এসেছিলাম, ওনার সাথে একটু কথা ছিল। কি কাহিনী? আগে আমগো কন। ভাই ভিতরে ব্যস্ত। আসলে খুব ইমার্জেন্সি দরকার, যদি একটু বলতেন তাহলে ওনাকে বলতাম। এইখানে না কইলে ভিতরে ঢুকবার পারবেন না। ভাইয়ের সাথে দেখা করানোর নিয়ম এটাই। আসলে ওনার সাথে আমার এক ভাইয়ের মাধ্যমে কথা হয়েছিল, উনি বলেছিলেন ওই 20 লাখ টাকা। ও আচ্ছা, আপনি সেই পার্টি, বুঝবার পারছি। আপনার কথা আগেও কওয়া ছিল। ভিতরে চলে যান, সিঁড়ি দিয়া উঠা 2 তলার শেষ ঘরটা ভাই আছে। সামনে মানুষ জিগাইলে কইবেন নিচের থেকে চেক দিয়া পাঠাইছে। আর কি কেউ কিছু জিজ্ঞেস করবে? জিজ্ঞেস না করণের তো কিছু নাই। ভাই তো নর্মাল পাবলিক না যে আপনি গেলেই আপনার লগে দেখা করব। জাগা যান, উপরে যান। দোতলায় উঠে নোমান এবং জাফর দুজনই অবাক হয়ে গেল। এরকম গলির মধ্যে বাড়ির দোতলা এত সুন্দর হতে পারে সেটা দুজনের কল্পনাতেও ছিল না। দুজন মিলে উপরে উঠে অবাক হয়ে গেল। মনে মনে আফসোসও করল যে সাধারণ মানুষ না হয়ে সলিমের মতো ক্যাডার হলেও মন্দ ছিল না। অন্তত এরকম একটা বাড়িতে তো রাজার হালে থাকা যেত। সলিম একটা ঘরে ডিম লাইট জ্বালিয়ে বসে আছে, হাতে গ্লাস। গ্লাসে যে পানি না অন্য কিছু সেটা গন্ধ থেকেই টের পাচ্ছে নোমান এবং জাফর। নোমান যে কথা বলবে বলে গুছিয়ে এসেছে সেটা মনে মনে আরো কয়েকবার বলতে লাগলো। জাফর সলিমের বাসায় ঢুকে হক চুকিয়ে গেছে। তার মুখ দিয়ে এই মুহূর্তে আর কোনো কথাই বের হচ্ছে না। জি ভাই, আমি তাহলে 3 দিন পর এসে নিয়ে যাব। অহনজা। সলিমের বাসা থেকে বের হয়ে রুমাল দিয়ে ঘাম মুছতে লাগলো জাফর। সলিমের কথা শুনে ওর মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। নোমানের উপর বেশ ভালোই রাগ লাগছে এখন। কোন দিকের কোন ডলারের বিজনেস কে জানে। এগুলো দিয়ে কেউ এত বড় রিস্ক নিতে যায়? এখন যদি নোমান সত্যি সত্যি 20 লাখ টাকা নেয় এবং ফেরত না দিতে পারে, তখন কি অবস্থা হবে এটা ভাবতেই জাফরের গা শিউরে উঠছে। কোন মতে গলি দিয়ে বের হয়ে জাফর নোমানের দিকে তাকিয়ে বলল, দোস্ত, তুই যাই বলিস না কেন, এই সলিম ভাই থেকে টাকা নেওয়া বোকামি ছাড়া কিন্তু আর কিছুই না। কি বলিস তুই? এত কষ্ট করে ওনাকে ম্যানেজ করলাম আর তুই বের হয়ে উল্টো কথা বলছিস? উল্টো কোনটা আর সোজা কোনটা সেটা আমার ভালোই জানা আছে। ভুলেও এর থেকে টাকা নিয়ে যাইস না, পরে দেখা যাবে আমাদের বিজনেসই এসে দখল করে বসছে। আর এমন তো না যে পুরো বিজনেস আমাদের, এর 50% মালিক তো আরাফাতেরও। ওনার টাকা যদি শোধ করতে না পারি তাহলেই তো এই ভয়, তাই না? কিন্তু ভয় পাওয়ার তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। আমরা তো টাকাটা শোধ করেই দিচ্ছি। তারপরেও দোস্ত, আমি তোর সাথে নেই। লোকটা মোটেও সুবিধার না। তাছাড়া তোর ওই ডলার পার্টি যদি ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়ে মেরে দেয় তখন কি অবস্থা হবে? উফ, তোরা যে কেন এত ভয় পাস বুঝি না আমি। আচ্ছা, এখন বাসায় চল। দেখ, বাসায় তো যাচ্ছি, কিন্তু আমি এটার মধ্যে নেই। 2-4 লাখ টাকার জন্য পুরো বিজনেস মাটি করে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আচ্ছা যা, কোনো কিছু করবো না, এখন চিন্তা বাদ দে, বাসায় চল। মুখে চিন্তা বাদ দেওয়ার কথা বললেও নোমান তার চিন্তা মোটেও বাদ দিল না। তবে তার সম্পূর্ণ পরিকল্পনা থেকে জাফরকে বাদ দিয়ে দিল। নয়তো জাফর কোনো একটা ঝামেলা অবশ্যই পাকাবে। কোনোভাবে যদি আরাফাতের কানে যায় যে নোমান বিজনেসের কথা বলে এই রিস্ক নিতে যাচ্ছে, তাহলে প্যাচ একটা অবশ্যই লাগবে। জাফরকে নোমান পুরো বিষয়টা আবার নতুন করে বোঝালো। খুব সুন্দর করে গুছিয়ে বলল যে পুরো বিষয়টা নিয়ে আর কোনো কিছুই করতে যাচ্ছে না নোমান। কিন্তু 3 দিন পর সে ঠিকই গেল সলিম ভাইয়ের কাছ থেকে 20 লাখ টাকা আনতে। বেশি মানুষ নিয়ে গেলে ঝামেলা হবে, তাই সেই চিন্তা থেকে আর কাউকে কিছু জানালো না সে। সলিম ভাই আগের মতোই দোতলার রুমে বসে আছেন, তবে
আজকে আর রুমে ডিম লাইট নয়, বেশ ভালোই আলো জ্বলছে। সলিম ভাই গ্লাসে আজকে কিছু না খেলেও তার চোখ অনেক বেশি লাল হয়ে আছে আজকে। নোমান ঘরে ঢুকে বসার সাথে সাথে সলিম ভাই ইশারা দিলেন। একটা ছেলে সাথে সাথে চলে গেল এবং এক মুহূর্তের মধ্যেই ব্রিফকেস নিয়ে চলে আসলো। সলিম ভাই নোমানের দিকে তাকিয়ে বললেন, মিথ্যা বলছস কেন আমার সাথে? কোনটা সলিম ভাই? তুই কইছস বিজনেস তোর একার। আমি খোঁজ নিয়ে দেখলাম আরাফাত নামের এক পোলার 50% আর তগো দুই বন্ধুর 50%। হ্যাঁ ভাই, আমি আসলে নার্ভাস হয়ে বলে ফেলেছিলাম। সমস্যা নাই, বিজনেস জারি হোক, আপনি আপনার টাকা ঠিক সময় পেয়ে যাবেন ভাই। তাই যেন হয়, নাইলে বিজনেস কয়জনের ওই হিসাবে আমি যাবো না। গুইনা 10 দিন 19-20 করবি, তাইলে খুবই খারাপ হইব। আগের থেকে কয়া দিলাম। কোনো 19-20 হবে না ভাই, আমি তা আগেই বলেছি। এই ব্রিফকেসে 20 লাখ টাকা আছে, ভালো কইরা হিসাব কইরা নিয়া যাবি। বের হইয়া আইসা বলবি কম বেশি, তাইলে কিন্তু হইব না। জি সলিম ভাই, ঠিক আছে, আমি ঘুরে নিয়ে যাব। আশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সাথে আছে শারমিন। আর এতক্ষণ শুনছিলাম আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব, যেখানে শুরুতে আমরা দেখেছি যে আরাফাত, নোমান, জাফর তিনজন খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে তারা কাঠের ব্যবসা করে, এবং যে ব্যবসায় আরাফাতের 50% শেয়ার এবং বাকি 50% হচ্ছে নোমান এবং জাফরের। কিন্তু দেখা যাচ্ছে যে নোমান নতুন এক ব্যবসা নিয়ে আসে, যে ব্যবসা 20 লাখ টাকা ইনভেস্ট করলে 32 লাখ টাকা পাওয়া যাবে, অর্থাৎ 12 লাখ টাকার লাভ হবে। এবং সেই লোভের কথা সে তার দুই বন্ধুকে জানায় এবং দুই বন্ধু তাকে খুব একটা এনকারেজ করে না, কিন্তু নোমান কোনোভাবেই সেই ছাড়তে রাজি না। $1 ব্যবসায় সে বলে যে 20 লাখ টাকায় 12 লাখ টাকা লাভ হবে। এই করতে করতে আরাফাত যখন তাদেরকে ডিসকারেজ করে, নোমান তখন জাফরকে বলে যে তার এক পাড়ায় এক বড় ভাই আছেন যিনি টাকা পয়সা ধার দেন লোককে, তার নাম হচ্ছে সলিম ভাই, তার কাছে টাকা ধার আনতে যাবে। এবং যথারীতি তারা চলেও যায় সলিম ভাইয়ের কাছে, এবং সে একজন সেই এলাকার বেশ ক্যাডার টাইপের একজন লোক। তো সেখানে গিয়ে জাফর এবং নোমান যখন সলিমের সঙ্গে কথা বলে জাফর সেই ব্যবসায় থাকতে চায় না, কারণ তার ভয় ধরে যায় যে এতগুলো টাকা নিয়ে যদি ফেরত না দেওয়া যায়। কিন্তু নোমান বারবারই সলিমকে বলে যে 1 সপ্তাহের মধ্যে তার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, যে ব্যবসাতে ইনভেস্ট করবে সেখান থেকে খুব জলদি টাকা চলে আসবে। তো 3 দিন পরে সলিম ভাই তাদেরকে আবার যাওয়ার কথা বলে, কিন্তু বাইরে এসে জাফর সেই সিদ্ধান্ত নেয় যে নোমানের সঙ্গে সেই ব্যবসায় থাকতে চাইছে না। তারপর 3 দিন পরে নোমান আবার যায় সলিম ভাইয়ের কাছে। এরপরে আমরা দেখব যে তারপরে কি হয়। আমরা এখনো পর্যন্ত জানি না আসলে সে টাকা পাবে কিনা এবং কি এমন ব্যবসা যে ব্যবসায় 20 লাখ টাকায় 12 লাখ টাকা লাভ হতে পারে। সেটা জানলে আপনাকে থাকতে হবে আমার সঙ্গে দ্বিতীয় পর্বে। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। সলিম ভাইয়ের ওখান থেকে পুরো টাকা গুনে যত্ন সহকারে বের হলো নোমান। টাকাটা নিয়ে প্রথমে সাবধানে বাসায় যেতে পারলেই হলো, যে দিনকাল কখন যে কার সাথে কি হয়ে যায় কে জানে। নোমান টাকাটা নিয়ে প্রথমে ভাবলো একটা সিএনজি নেবে, তারপর সিএনজি না পাওয়াতে একটা রিক্সা নিয়ে নিল। কিন্তু ঝামেলা ঘটল বেড়িবাঁধ এলাকায় আসার পরপরই। একটা অদ্ভুত কাণ্ড ঘটল। নোমানের রিক্সার সামনে এক লোক এসে হঠাৎ করেই দাঁড়ালো। সন্ধ্যার পরে রাস্তা এমনিতেই খালি, তার উপর যদি কোনো বিপদ হয় কি যে করবে নোমান সেইটাই ভাবছে। রিক্সাওয়ালা রিক্সা ব্রেক করবার সাথে সাথেই ওই লোকটি সেকেন্ডের মধ্যে রিক্সায় উঠে বসলো। পুরো ঘটনায় নোমান একদম হকচকিয়ে গেল। তারপর বলল, আরে আরে আপনি আমার রিক্সায় উঠছেন কেন? কি সমস্যা আপনার? সমস্যা কই? আপনি নোমান ভাই না? হ্যাঁ আমি নোমান, কিন্তু আপনি কে? আমারে আপনি না চিনলেও চলবে। ওই রিক্সা সামনে টান। কিন্তু আপনি আমার রিক্সায় কেন চড়ে বসছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সামনে চলেন, সব বুঝবেন। আমার হাতে কি দেখছোস? সর্বনাশ, আপনি এটা... কথা বললে নারী ভুড়ি ছিঁড়া বাইর করে দেব। চুপচাপ সামনে যাইতেছি, যাইতে থাক। একটা টু শব্দ করলে তোর খবর আছে। ভাই আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তোর কাছে কিছু নাই জানি,
আমি তোর থেকে কিছু নিমও না, খালি ব্রিফকেসটা আমারে দিয়া যাবি, নইলে ভুঁড়ি বের করে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। ভাই আমি অনেক বিপদে পড়ে। কোনো কথা না, সামনের গলিতে রিক্সা আসবো, চুপচাপ হাঁটা দিবি, পিছনে তাকাইলে আমার লোক তোকে গুলি করবো। দেখছো সেই পোলাপাইন যে খাড়ায় আছে, এগুলো আমার লোক। আমি মারা যাবো ভাই, এই টাকা আমার নিজের না। আপনি তোরে চুপচাপ যেতে কইছি, যা। আর একটা কথা শুনলে তোর লাশ এদিকে পড়ে থাকবে। নোমানের লাইফের সবচাইতে বড় দুর্ঘটনা মনে হয় এটাই। ও কল্পনাও করতে পারেনি যে এত বড় একটা কাহিনী ঘটে যাবে। এভাবে চোখের পলকে 20 লাখ টাকা ছিনতাই কোনোভাবেই মেনে নিতে পারছে না নোমান। সলিম ভাইকে কিভাবে এখন টাকা ফেরত দেবে সেটা ভাবতে ভাবতে পাগল পাগল লাগছে নোমানের। তার মাথা একদমই কাজ করছে না। ছিনতাইকারী তার নামই বা জানলো কি করে সেটাও মাথায় ঢুকছে না নোমানের। নোমান অতি দ্রুত জাফরকে কল করলো। পুরো ব্যাপারটা কারোর সাথে শেয়ার করা খুবই দরকার, কিন্তু যে কাহিনী হয়ে গেল এটা সমাধান কিভাবে করবে সেটা কোনোভাবেই মাথাতে আসছে না নোমানের। জাফর পুরো ঘটনা শুনে অতি দ্রুত নোমানের সাথে দেখা করতে চলে আসতো। কি বলছিস এগুলো দোস্ত? তোর কথা শুনে তো আমার হাত পা কাঁপছে। এতগুলো টাকা এখন কি জবাব দিবি তুই সলিম ভাইকে? কিছুই বুঝতে পারছি না দোস্ত। পুরো বিষয়টা যে কিভাবে ঘটে গেল আমার মাথাতে কিছুতেই আসছে না। এখন যদি উনি সত্যি সত্যি আমাদের বিজনেস দখল করে নেয়, কি করবি তখন দোস্ত? আরাফাতকে কি বলবি? চোখের পলকে টাকাটা নিয়ে চলে গেল দোস্ত। আমার পেটে ছুরি ধরে রেখেছিল। আমি যে কোনোভাবে শব্দ করবো সেই সিচুয়েশনও ছিল না। যা হয়েছে সেটা না হয় বুঝলাম, কিন্তু যা হতে চলেছে সেটা কি করবি? আমার মাথা কাজ করছে না দোস্ত, একদমই কাজ করছে না। বেটার হয় তুই 10টা দিন অপেক্ষা কর। আমি মাথা কিছুতেই শান্ত রাখতে পারছি না দোস্ত। এখন বাসায় যা, নাকি আগে থানায় যাবি? থানায় গেলে কি উদ্ধার হবে? আরো প্রশ্ন আসবে কই থেকে এত টাকা পেলাম। কেন যে তুই এই ঝামেলাটা নিতে গেলি? তোকে আমি বার করে বললাম এমন কিছু করবার কোনো দরকার নেই। এরকম কাহিনী যে ঘটে যাবে এটা কে জানতো দোস্ত? এখন মাথা ঠান্ডা কর, যা করতে হবে বেশ ঠান্ডা মাথায় করতে হবে। তুই বাসায় যা, একদম শান্ত থাক। কিভাবে শান্ত থাকি বল? আমি তো পুরোই পাগল হয়ে যাচ্ছি। ওই তো চিন্তা ভাবনা অফ কর, কাল দেখি তোর সাথে বসে একটা সমাধান বের করব। প্লিজ হেল্প কর দোস্ত, আমি একদমই চোখে অন্ধকার দেখছি। এখন বাসায় যা, কাল কথা হবে। নোমানের মাথা একদমই খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এতগুলো টাকা এভাবে হারানোর শোক তো রয়েইছে, পাশাপাশি সলিম ভাইয়ের ব্যাপারটা মাথায় ঘুরতে লাগলো। 10 দিন পর যদি সত্যি সত্যি সে এসে তাদের বিজনেস দখল করে নেয়, তাহলে তো সেই একটা কাহিনী হয়ে যাবে। সে কি পুরো ঘটনা সলিম ভাইকে খুলে বলবে, নাকি অপেক্ষা করবে 10 দিন? কোনো সিদ্ধান্তই সে নিতে পারল না। হঠাৎ মনে হলো যা হবার হবে, এক্ষুনি সলিম ভাইকে পুরো বিষয়টা জানিয়ে দেওয়া উচিত। সে বাসায় না গিয়ে এই অবস্থাতেই আবার সলিম ভাইয়ের বাসায় গেল। পুরো ঘটনা শুনে সলিম ভাই শীতল চোখে নোমানের দিকে তাকিয়ে বলল, আমি তোরে কইছিলাম আমার সাথে 19-20 না করতে। তুই টাকা নিয়ে বের হইয়াই কাহিনী শুরু করছস। এখন তোরে কি করা উচিত তুই ক। বিশ্বাস করুন ভাই, আমি টাকাটা নিয়ে রিক্সায় উঠেছি আর একটু পরেই। তোর কাহিনী শুননের কোনো ইচ্ছা আমার নাই। আমার যা করণের আমি করুম, এখন সামনে থেকে যা। বলছিলাম 10 দিন পর তোর বিজনেস আমার, এখন ডিসিশন চেঞ্জ কইরা কাল সকাল থেকেই তোর বিজনেস আমার। সকালের ভিত্তে আমার টাকা আমারে বুঝাইয়া দিবি, নাইলে কাল থেকেই দেখবি সলিম কি জিনিস। ভাই ওই বিজনেসটা পুরোটা আমার না, ওটা অর্ধেক মালিক আমার বন্ধু আরাফাত। আমাকে একটু সময় দিন প্লিজ, আমি আপনার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। তোরে একটু সময় দিলেই তুই দেশ ছাইড়া ভাগবি। অতটা ক্যাবলা টাইপের মানুষ আমি না। অনেক পেঁচাল পারছস, আর একটা কথাও না। কাইল দেখা হইব। পরের দিন সকালবেলা সলিম ভাই তার লোকজন নিয়ে আরাফাত, নোমান এবং জাফরের কাঠের বিজনেস দখল করতে গেল।
ওই সময় ক্যাশে বসেছিল আরাফাত। সে পুরো বিষয়টা সম্পর্কে কিছুই জানে না। এতগুলো গুন্ডার মতো ছেলে পেলে দেখে তার মেজাজ বিগড়ে গেল। কথা বলতে শুরু করে এক পর্যায়ে পুরো ব্যাপারটা হাতাহাতিতে চলে গেল। সলিম ভাই আরাফাতের কলার চেপে দিয়ে বললেন, তোর বন্ধু আমার টাকা লয়া 19-20 করছে। আমি 19-20 পছন্দ করি না। 1 সপ্তাহ টাইম দিলাম, আমার টাকা যদি আমি ফেরত না পাই তবে এই বিজনেস আমার। মগের মূল্য, এত কষ্ট করে এই সমিল আর শোরুম আমরা বানিয়েছি, আর আপনি এসে বললেন এটা আপনার দিয়ে দিলাম। মগের মূল্য কিনা সেটা 1 সপ্তাহের মধ্যেই টের পাইবি। তোর বন্ধুর থেকে শুইনা নিস ও কি বইলা টাকা নিছিল। এই বিজনেস তো আমার বন্ধুর একার না। আপনি ওর থেকে টাকা নিয়ে আমার বিজনেস দখল করতে আসবেন, এটা তো হবে না। আমি আপনার নামে মামলা করব। তোর যা খুশি করিস, এই সলিম মামলারে ডরায় না। আর শোন, নেক্সট টাইম যদি এইরকম ঘাড়তারামি করতে দেখি তাইলে কিন্তু ঘাড় একদিকে আর মাথা একদিকে পাঠাইয়া দিব। কি বললেন আপনি? কি বলছি শুনোস নাই? আমার এখানে এসে কি বললি তুই? আমার ঘাড় আলাদা করে দিবি? বাহ, এই পোলার দেহি মুখে ভালাই জোর। আরিফ, তগ হাতের জোরটাও একটু দেখায়া দে। খবরদার, হাতাহাতি করবেন না। থাক, আপাতত আজ এইটুকুই থাক, বাকিটা পরে হিসাব কইরা নেওয়া যায়। আরে চল, সবাইকে নিয়ে চল। আরাফাত সলিম ভাই লোকের হাতে চড় খেয়ে একদম স্তব্ধ হয়ে বসে রইল। তার মেজাজ একদমই কন্ট্রোল করতে পারছে না সে। এটা কোনো কথা? দেশটা কি মগের মূল্য হয়ে যাচ্ছে যে যে যা বলবে সেটাই হবে? আরাফাত প্রচন্ড মেজাজ খারাপ করে জাফর এবং নোমানকে আসতে বলল। আরাফাতের মেজাজ এতটাই ভয়াবহ যে সে কোনো মুহূর্তে নোমানকে চড়ও মেরে বসতে পারে। এত বড় কাহিনী করে ফেললো আর তাকে কিছুই জানানো হয়নি। মানুষকে আবার বিজনেসের কথা বলে টাকা নিয়েছে। এই পুরো ব্যাপারটা আসলে কোনোভাবেই মেনে নেয়ার মতো না। আরাফাত, নোমান এবং জাফরকে ইচ্ছে মতো অপমান করলো সে। শুধু তাই না, আরো বলল, আর একবার যদি ওই লোক আসে আমি তাহলে তোদের দুজন এবং তার নামে মামলা করতে বাধ্য হব। সবকিছুর একটা সীমা থাকে। জাফর, তুই তো জানতি, তুই কেন আমাকে একটাবার পুরো ব্যাপারটা জানালি না? আমার কি দোষ? আমি তোরে বারবার নিষেধ করেছি, তবুও যে ও এরকম কাহিনী করবে এটা কে জানতো? বিশ্বাস কর দোস্ত, রিক্সা থেকে এতগুলো টাকা ছিনতাই হয়ে যাবে আমি কল্পনাও করিনি। তোর কল্পনা তোর কাছেই রাখ, অনেক হয়েছে। টাকা নিয়ে তুই কি করেছিস সেটার দায় আমি নিতে পারবো না। আমার এখানে আর একটা কিছু হবে, আমি সোজা তোর আর তোর ওই সলিম ভাইয়ের নামে মামলা করে দেবো, ডিরেক্ট বলে দিচ্ছি। দোস্ত, আমার অবস্থাটা একটু বুঝতে চেষ্টা কর। আমি কি করব বল এখন? আমি আর একটা কথা না, তুই কি করবি সেটা তোর ব্যাপার। টাকা নেওয়ার সময় আমার কাছে জিজ্ঞেস করে নিয়েছিলি, তাহলে এখন কেন এত কথা বলছিস? দোস্ত, কোনো কথা না। আমার বিজনেস নিয়ে ঝামেলা পাকাবি আমার চোখের সামনে বসে, এটা আমি সহ্য করব না। আর জাফর, তুমিও রেডি হও। মনে করো না যে আমাকে বাস মেরে তুমি পার পেয়ে যাবে। আমার এখানে কোনো দোষ নেই দোষ, তুই আমাকে ভুল বুঝছিস। নোমানকে তুই না বলেছিস নাকি বলেছিস সেই কাহিনী শুনবার আর কোনো ইচ্ছে আমার নেই। আমার এখানে ঝামেলা হলে আমি সোজা মামলা করে দেব। আমার আর কিছুই বলার নেই, তোরা এখন যেতে পারিস। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম সলিম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ফেরবার সময়, 20 লাখ টাকা নিয়ে ফেরবার সময় নোমানকে এক ছিনতাইকারী ধরে রিকশাতে, এবং সেখান থেকে তার টাকাগুলো ছিনতাই হয়ে যায়। এই ঘটনায় ভীষণ রকমের ভয় পেয়ে ভেঙে পড়ে নোমান। তারপর জাফরের কাছে যায়। জাফরও তাকে অনেক বারণ করেছিল, সেই কারণে জাফর তাকে অনেক কিছু বলে। এবং পরে সে সলিম ভাইয়ের কাছে নোমান আবার যায়, গিয়ে বলে যে 20 লাখ টাকা বাড়িতে নিয়ে যাবার সময় ছিনতাই হয়ে গেছে। কিন্তু সলিম ভাই তার কোনো কথাই শুনতে চায় না। যথারীতি সে পরের দিনই তার বন্ধু আরাফাতের এবং তাদের যে ব্যবসাটা ছিল বন্ধু আরাফাতের কাছে চলে যায়, কাঠের ব্যবসা, সেখানে চলে যায়। আরাফাতের সঙ্গে গিয়ে সেখানে তার অনেক রকম ঝগড়াঝাটি, হাতাহাতি পর্যন্ত হয়ে যায় এবং আরাফাত সেই ঘটনার পর ভীষণ রেগে যায় নোমানের উপর এবং সঙ্গে জাফরের উপর, এবং দুজনকে বলে যে সে কোন রকম ঝামেলা যেতে চায় না। পরবর্তীতে আরো কোনো যদি ঝামেলা হয় তাহলে তাদের বিরুদ্ধে সে মামলা করবে।
এখন নোমান পড়ে যায় ভীষণ বিপদে। এরপরে কি হবে সে সবকিছু জানবো কুয়াশার তৃতীয় পর্ব অথবা শেষ পর্ব থেকে। আপনি আছেন আরাফাতের মামলা করবার ভয় আর আরেকদিকে সলিম ভাইয়ের দখল করবার ভয়ে অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো নোমানের। আসলে এখন কি করবে তা কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। পুরো বিষয়টা আস্তে আস্তে একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেটা নোমান স্পষ্ট বুঝতে পারছে। সে কোনো দিশা না খুঁজে পেয়ে জাফরের কাছে সমাধান কি করা যায় জানতে চাইল, কিন্তু জাফরের মানসিক অবস্থাও খারাপ। আরাফাতের মামলার কথা শুনে জাফরের মাথাতেও টেনশন ঢুকে গেছে। তবুও সে নোমানকে বলল দেখা করতে, একটা না একটা সমাধান তো করতেই হবে। নোমান হন্তদন্ত করে চলে এলো জাফরের সাথে দেখা করতে। অনেকক্ষণ ধরে কথা বলে কোনো সমাধান না পেয়ে নোমান বলল, তাহলে দোস্ত এখন আমার করণীয় কি? আরাফাত যেভাবে বিগড়ে আছে মামলা করা কোনো অসম্ভব কিছু না। কি করব কিছুই তো বুঝতে পারছি না। তোর কারণে আরাফাতের সাথে এখন আমার সম্পর্ক নষ্ট হতে চলেছে। এরকম কাহিনী হবে এটা আগে থেকে যদি জানতাম তাহলে তো সলিম ভাই থেকে টাকাই নিতাম না। আমি আগেই বলেছিলাম তোকে এত বড় রিস্ক নিতে যাস না। এখন কাহিনী হয়ে গেছে, এখন আর আগের কথা বলিস না দোস্ত। আমি এখন কি করব সেটা বল। এত টাকাই বা কিভাবে ম্যানেজ করব? আমাকে প্লিজ একটা রাস্তা বল। আরাফাত যেভাবে মাথা গরম করে আছে ওর কাছে গিয়ে ওকে কিছুই বোঝানো যাবে না। ওর জায়গায় তুই থাকলে তোরও কি মাথা গরম হতো না? বেটার হয় তুই পুরো সমস্যাটা সলিম ভাইয়ের সাথে শেয়ার কর। ওনাকে বল যে আরাফাত তার নামে মামলা করবে, তারপর দেখ উনি কি বলে। কিন্তু উনি তো আমার কোনো কথাই ঠিক মতো শুনতে চায় না। কি করব বল? ভালো করে বুঝিয়ে বল, তাহলে অবশ্যই শুনবে। না শুনবার তো কিছু নেই। তুই আজকেই যা, ওনাকে গিয়ে বল, তারপর উনি যেভাবে বলেন সেভাবেই কাজ কর। ঠিক আছে দোস্ত, আমি এক্ষুনি যাচ্ছি। যা। নোমান আবার সলিম ভাইয়ের বাসায় গেল। উনি বাসাতেই ছিলেন। বড় কোনো কাজ না থাকলে উনি সহজে বাসা থেকে বের হন না। তবে বেশিরভাগ কাজ যেহেতু ওনার লোকেরাই করে দেয়, তাই ওনার বাসা থেকে বের হবার তেমন কোনো প্রয়োজনও পড়ে না। নোমানের মাথা অনেকটাই পাগল পাগল হয়ে আছে। টাকা মানুষকে এমন শাস্তি দিতে পারে, একই সাথে টাকার কারণে মানুষের শান্তি নষ্ট হয়ে যায়। নোমান সেলিম ভাইয়ের পায়ের কাছে গিয়ে বসে বলল, সলিম ভাই, বিশ্বাস করুন আমি খুব বাজে একটা সিচুয়েশনে পড়ে গেছি। আমাকে একটু সময় দিন, আমি নিজে আপনার সব টাকা এসে ফেরত দিয়ে যাব। কিভাবে দিয়া যাবি? স্বপ্নে? ভাই আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কি বিপদে আছি। এই মুহূর্তে আপনি যদি একটু আমাকে না দেখেন তাহলে কিভাবে কি করব? এদিকে আরাফাত আমাকে ভয় দেখাচ্ছে আমার নামে নাকি মামলা করে দিবে। আমি এখন কই যাব বলেন? আমার মধ্যে যদি 2 নম্বরই থাকতো তাহলে আমি তো সেই কবেই পালিয়ে যেতে পারতাম। আমার লগে ডায়লগ কপচাবি না, আমার খুবই বিরক্ত লাগে। তোরে যেটা কই ওইটা হন। তোর সাথে আমার কি কথা হয়েছিল? হয় তুই আমাকে টাকা ফেরত দিবি, নাইলে বিজনেস বুঝাইয়া দিবি। ভাই সত্যি কথা বলি, যদি বিজনেসটা আমার একলা হতো আমি ওই ঘটনার পরে আপনাকে বিজনেস বুঝাই দিতাম, কিন্তু বিজনেসটা তো আরাফাতের। আমি আর জাফর তো জাস্ট 50% ওর পার্টনার। তার মানে আরাফাত না থাকলে সমস্যার সমাধান, তাই তো? আরাফাতরে ফোন লাগা। মানে ভাই? বাংলা কথা বুঝোস না? তরে কি ইংলিশে কইতে হইব? আরাফাতরে ফোন লাগা, ওর লগে দেখা কর। না মানে যেটা বলছি হেইডা কর। তুই অহনি আরাফাতের লগে দেখা করবি। ওর সাথে আমার 2জন লোক বেয়াদবি করছে, ওই 2জন এখন তোর লগে যাইব। কিন্তু ভাই ও তো আমার উপর খেপা। ওরে ফোন দিয়া ক তুই সব টাকা ম্যানেজ কইরা ফেলছস, আর তোর লগে আমার ঝামেলা শেষ। আমার লোকরা মাপ চাইতে আসতে চায়, এটা বলবার দরকার নাই। ঠিক আছে ভাই, তারপর কি করব? পরেরটা পরে দেখা যাইব। অহন যেটা করতে কইছি হেইডা কর। আমার 2জন লোক দিয়া দিচ্ছি, ওদের নিয়ে আরাফাতের বাড়ি যা। আচ্ছা, ওর বাড়িতে কে কে থাকে? ফ্ল্যাটে একাই থাকে, আর পরিবারের সবাই গ্রামে। তাইলে তো আরো ভালো। আর শোন। জি ভাই? যাওনের সময় আমার তরফ থেকে পোলাও কিন্না নিয়ে যাবি। ঠিক আছে ভাই। এখন যা, সামনে থেকে বিদায় হ।
বাসায় ছিল, যদিও নোমানের সাথে কথা বলার কোনো ইচ্ছে আর আরাফাতের ছিল না। তবুও ফোনে যেভাবে নোমান সরি বলল এবং বলল সলিম ভাইয়ের সাথে সব ঝামেলা শেষ হয়ে গেছে, তাই আরাফাত সিদ্ধান্ত নিল যে দেখা করা যেতেই পারে। নোমান আরাফাতের জন্য 2 প্যাকেট বিরিয়ানি কিনে যখন আরাফাতের বাসায় হাজির হলো, তখন সলিম ভাইয়ের 2জন লোকও নোমানের সাথে হাজির হলো। নোমান আরাফাতকে দেখে বলল, দোস্ত, সব ঝামেলা শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? সেটা লম্বা কাহিনী। তার আগে এই দুজনের সাথে একটু কথা বল। ওরা সলিম ভাইয়ের লোক। দাঁড়া, তোরা আমার রুমে গিয়ে বস, আমি দরজা লাগিয়ে আসছি। তোর জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। সরি দোস্ত, আমার একটা ভুলের কারণে তোর উপর দিয়ে অনেক ঝামেলা গেল। কেন আবার কষ্ট করে এইসব আনতে গেলি? আচ্ছা যা, রুমে বস, আমি আসছি। ফ্ল্যাটের গেট লাগিয়ে রুমে ঢুকতেই আরাফাত অবাক হয়ে গেল। নোমান যে দুজনের সাথে এখানে এসেছে, তারা দুজনেই নোমানকে বেঁধে রেখেছে। তাদের দুজনের হাতে চাইনিজ চাপাতিগুলো কোথায় লুকিয়ে রেখেছিল, আর চাপাতি নিয়ে আরাফাতের বাসায় আসার মানে কি সেটা আরাফাত বুঝতে পারল না। সে দ্রুত নোমানকে ছুটানোর চেষ্টা করল। এ কি, আপনারা নোমানকে বেঁধে রেখেছেন কেন? দোস্ত তুই পালা, সলিম ভাই আমাদের সাথে কোনো একটা চাল চেলেছে, আমি বুঝতে পারিনি। তুই পালা দোস্ত, পালা। পালানোর সুযোগ থাকলে তো পালাবি। নোমানকে ছাড়ুন বলছি। একবারে দুজনকেই ছাড়বো, তুই ওয়েট কর। চাপাতি নিয়ে এদিকে আসছেন কেন? কি সমস্যা আপনার? নোমানের সামনে আরাফাতের লাশ পড়ে আছে। নোমানের হাত বাঁধা, মুখ দিয়ে অনেকবার চিৎকার করেও কোনো লাভ হয়নি, তাই নোমান এখন চুপচাপ বসে আছে। সলিম ভাই যে 2জন লোক নোমানের সাথে এসেছিল, তারা বাইরে থেকে নোমানকে এবং আরাফাতের লাশকে একই সাথে রেখে দরজা লক করে দিয়ে গেছে। পুরো ঘর ভর্তি রক্ত। নোমান কল্পনাও করেনি যে সলিম ভাইয়ের লোক এসে আরাফাতের মাথায় কোপ দিয়ে আরাফাতকে মেরে ফেলবে। তবে নোমানের বেশিক্ষণ এখানে থাকতে হলো না, কারণ আরাফাতের মার্ডার হয়েছে এই খবর কেউ একজন পুলিশকে জানিয়েছে। পুলিশ এসে দ্রুত লাশ উদ্ধার করল। শুধু লাশ উদ্ধারই নয়, সাথে সাথে নোমানকেও গ্রেফতার করল। নোমান কিছুই করতে পারল না, শুধু বিড়বিড় করে বলল, আমি কিছুই করিনি। তুই কিছু করিসনি সেটা ভালো করেই দেখা যাচ্ছে। আমি সত্যিই কিছু করিনি। নাটক বন্ধ কর। আমি সত্যিই কিছু করিনি। ডলা খেলে সবই বলবি, যেটা করিসনি সেটাও বলবি, আর যেটা করেছিস সেটাও বলবি। ডলা খেয়ে হোক কিংবা অন্য কারণেই হোক, নোমান আরাফাতের হত্যার দায় স্বীকার করে নেয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর এখন আরাফাতের মৃত্যুর 3 মাস পরের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই দৃশ্যে বুদ্ধিমান শ্রোতা মূল কাহিনী ধরে ফেলতে পারবেন। মিরপুরে যে বাসায় সলিম থাকে, সেই বাসায় সলিমের একজন অতিথি এসেছে। 2জনের হাতেই গ্লাস, 2জনের চোখই লাল হয়ে আছে। এই অতিথি আপনাদের সবার পরিচিত। অতিথির নাম জাফর, আরাফাত এবং নোমানের বন্ধু জাফর। সলিম জাফরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বলল, আমার জীবনে দেখা সেরা 10 জন বুদ্ধিমান মানুষের মধ্যে তুই একজন। সাপও মারলি আর লাঠিও ভাঙলি না। আমি আর কই বুদ্ধিমান? বিজনেস তো এখন পুরোটাই তোর। হ্যাঁ, প্রতি মাসে আমার টাকাটা কিন্তু দিতে ভুল করিস না। এত কিছু করে দিলেন, পার্টনারদের থেকে পুরো বিজনেস আমার একার করে দিলেন, আপনাকে আমি কিভাবে ভুলি? আচ্ছা, তোর বন্ধুগুলো এত বলদ কেন বলতো? তোর বুদ্ধিতেই তো সে আমার কাছে এসেছিল। না, আমার বুদ্ধিতে না, আমি সূক্ষ্মভাবে নোমানকে আপনার কাছে পাঠিয়েছিলাম। আপনার কথা ওর এক ভাইয়ের মাধ্যমে ওর মাথায় ঢুকিয়েছিলাম, তাই ও আমার কথা চিন্তাও করতে পারেনি। কিন্তু আমার থেকে টাকা নেওয়ার পর যে ছিনতাই হলো, সেটা তোর বন্ধু ধরতে পারলো না কেন? গাধা মানুষের মাথায় এগুলো ঢুকবে না, এটাই তো স্বাভাবিক।
যাই হোক, থাক এসব কথা। আপনার জন্য প্রতি মাসে কিছু টাকা রেডি থাকবে। আপনার লোক গেলেই আমি পাঠিয়ে দেব। চলে যাচ্ছিস? আজ উঠি। আমাদের জীবনে এরকম অনেক অপরাধের ঘটনাই ঘটে, যেখানে মূল অপরাধীরাই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এই গল্পেও ঠিক তেমন ঘটনাই ঘটেছে। পুরো বিষয়টা যে আরাফাত এবং নোমানের বন্ধু জাফরের চাল ছিল, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। এমনকি এখন পর্যন্ত জাফর বেশ সুখেই আছে। পৃথিবীটা আসলেই বড় অদ্ভুত। কিছু মানুষ অনেক অপরাধ করেও মাঝে মাঝে কিভাবে যেন পার পেয়ে যায়, আর কিছু মানুষ অপরাধ না করেও ছোট ছোট ভুলের মাসুল দিয়ে যায় আজীবন। কুয়াশা কুয়াশা কুয়াশা। রেডিও এফএম 89.2 শেষ হয়ে গেল আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের গল্পের মূল ভাবনা, কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। এবং জানিয়ে দিচ্ছি এখন বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন। আরাফাতের চরিত্রে অভিনয় করেছেন রাজু, নোমানের চরিত্রে শান্ত, জাফর হয়েছেন পল, সলিমের চরিত্রে ছিলেন মঞ্জু, আরিফের চরিত্রে লোবান, পুলিশের চরিত্রে খালিদ এবং ছিনতাইকারীর চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার।